অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে জানা যায়, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন আসামিকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে। ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে 64 জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও রেড নোটিশ জারি করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন তারেক রহমানের আইনজীবীরা। পরে 2016 সালে শুনানি শেষে ইন্টারপোলের 3 অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ইন্টারপোল কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে, বিষয়টি একদমই তেমন নয়। তাহলে ইন্টারপোল কিভাবে কাজ করে? ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। এক্ষেত্রে ওই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। কাগজপত্র মামলা কপি ইন্টারপোলের কাছে দিতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কি হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয়। একবার রেড নোটিশ জারি করলে সেটি সংস্থাটির সদস্যভুক্ত 194টি দেশের কাছে পাঠানো হয়। রেড নোটিশ নাকি প্রত্যর্পণ চুক্তি? 2013 সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে ফেরারি আসামি ও বন্দীদের হস্তান্তরের জন্য একটি চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক তাকে ফেরত চাওয়া হয়, তাহলে ওই ব্যক্তিকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত দুই দেশই। এই চুক্তিতে বলা হয়েছে, অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে চুক্তি অনুযায়ী হত্যা, অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি 2013 সালে করা হলেও 2016 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তির 10-3 ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। এই সংশোধনটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে দিয়েছিল। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে? জুলাই আগস্ট গণহত্যার পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। তাজুল ইসলাম বলেন, প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার, আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব। শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াই ফলো করবে এই সরকার। এখন কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনা সম্ভব হবে সেটি দেখার বিষয়। মারুফুজ্জামান, চ্যানেল আই।